আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আদরণীয়। আশা করি সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। বেশ কিছুদিন পর তোমাদের আবারও অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি ক্লাসে তোমাদের সঙ্গে এবং সহযোগিতা পাবো। তোমরা মনিটরে দেখে বুঝতেই পারছো যে আমি আজকে প্রোগ্রামিং এর ক্লাস নিব, পার্ট নাম্বার 4। আজকে আলোচনা করতে চাচ্ছি ফ্লোচার্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফ্লোচার্ট। আমি আশা করছি ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে এবং পরিষ্কার হবে। আমি এও বলে রাখি, কোনো ফ্লোচার্ট সম্পর্কে যদি তোমাদের বিশেষ কোনো প্রশ্ন থাকে সেটা বলবা, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ক্লাসের দিকে যাওয়া যাক। ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট অর্থাৎ ফ্লো অর্থাৎ প্রবাহ, চার্ট মানে চিত্র, প্রবাহ চিত্র। যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্র বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফ্লোচার্ট বলে। আমরা এর আগে দেখেছিলাম যে কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করে সমাধান করাকে অ্যালগরিদম বলেছিলাম। অ্যালগরিদমের চিত্ররূপী হচ্ছে ফ্লোচার্ট। তাহলে কি হলো? ফ্লোচার্ট অর্থাৎ প্রোগ্রাম, ফ্লো মানে প্রবাহ, মানে কোন দিকে যাবে তা চিত্রের মাধ্যমে দেখানোকেই আমরা বলছি ফ্লোচার্ট। ফ্লোচার্টের প্রকারভেদ। ফ্লোচার্ট মূলত দুই প্রকার। একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, আরেকটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টে আমরা যেটা দেখব যে একটা সিস্টেম, অর্থাৎ কোনো কার্যক্রম চালাতে গেলে তার একটা পদ্ধতি থাকে। এই পদ্ধতিটাকে বলছে সিস্টেম ফ্লোচার্ট। যে ফ্লোচার্টে একটি সিস্টেমের ডেটার প্রবাহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং ফলাফল প্রদর্শনের দিক চিহ্নিত হয়ে থাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। অর্থাৎ আমাদের কার্যক্রম কোন দিক থেকে কোন দিকে যাবে সেটাই সিস্টেম বলতে পদ্ধতি। কোনো পদ্ধতির কার্যক্রম কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা দেখানোই হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ নয়। আমাদেরকে আলোচনা করতে হবে প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফ্লোচার্ট তৈরি করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। অর্থাৎ প্রোগ্রামের গতি কোন দিক থেকে কোন দিকে হবে সেটা। তো গতিটা আমাদের মনে রাখতে হবে যে প্রোগ্রামের ফ্লোচার্ট সচরাচর দুই ভাবে হয়ে থাকে, হয় উপর থেকে নিচ অথবা বাম থেকে ডান। বহুল প্রচলিত হচ্ছে উপর থেকে নিচ আর বাম থেকে ডান। এটি কখনোই কোনো ফ্লোচার্টের চিত্র নিচ থেকে অন্তত উপর দিকে হবে না। তো আমি ফ্লোচার্ট তৈরি করতে গেলে কয়েকটা প্রতীক সম্পর্কে জানতে হয়। আমি পূর্বের ক্লাসে এটা আলোচনা করেছিলাম। তোমাদের স্মরণ করার জন্য আজকে আবারও দেখি। বাম দিকে এটা হচ্ছে একটা প্রতীক, এটা টার্মিনাল প্রতীক, এটি ডিম্বকাকৃতি। এটি প্রোগ্রামের শুরু বা শেষ করতে ব্যবহার করা হয়। শুরু এবং শেষে কি থাকে আমি মূলত আলোচনা করেছি। একটা প্রোগ্রাম নির্বাহ করার জন্য প্রোগ্রামের নিজস্ব কিছু প্রস্তুতির দরকার হয়। এই প্রস্তুতিটা আমরা এখানে সংযোজন করি। তারপরের অংশ যেটি আছে সেটি সামান্তরিক। এখানে একটা প্রোগ্রাম সমাপ্ত করতে গেলে যে ইনপুট আউটপুট নিতে হয়, অর্থাৎ কোনো কিছু ডেটা আমরা ইনপুট নিই এবং প্রক্রিয়াকরণ করার পরে যে ফলটা দেখতে পাই সেই কাজে এটি ব্যবহৃত হয়। এটা গ্রহণ এবং প্রদর্শন বা নির্গমন। এরপরে আছে আয়তক্ষেত্র। প্রত্যেকটা প্রোগ্রামের একটা প্রসেস অংশ থাকে, যে অংশ এই আয়তক্ষেত্রের ভিতরে সমাধান হয়, অর্থাৎ হিসাব নিকাশ কাজগুলা এই আয়তক্ষেত্রের এই প্রতীকের ভিতরেই আমরা দেখাবো। তারপরের অংশটি আছে সেটি হলো হীরক বা ডায়মন্ড, এটাকে রম্বস বলে। এটা হলো সিদ্ধান্ত প্রতীক। অনেক সময় সিদ্ধান্তমূলক কাজও প্রোগ্রামে করতে হয়, অর্থাৎ কারোর সাথে তুলনা, ছোট বড় এগুলি যখন করি তখন আমাদেরকে এখানে এসে সেই
সত্যটা এখানেই লিখতে হয়। তার পরের অংশে আমরা যেটা দেখছি সেটা এরো চিহ্ন, যেটা প্রবাহের গতি বিধি নির্দেশ করে, অর্থাৎ প্রবাহটা কোন দিকে যাচ্ছে, এই ফ্লোচার্টের প্রবাহ ডেটার প্রবাহ কোন দিকে যাচ্ছে। তারপর পরে যেটি আছে সেটি হলো বৃত্ত বা সংযোগ প্রতীক। যখন একটি বড় ফ্লোচার্ট আমরা আঁকাতে যাই, তখন যদি কোনো এক পৃষ্ঠায় না হয়, তাহলে বা একাধিক অংশকে সংযুক্ত করতে হলেও এই সংযোগ প্রতীক আমরা ব্যবহার করে থাকি। তো তাহলে টার্মিনাল প্রতীক শুরু এবং শেষে ব্যবহার হয়। শেষটা কি? শেষটা হচ্ছে যে নিশ্চয়ই যদি তোমাকে কেউ বলে যে আমাকে দুইটা সংখ্যা যোগ করে দাও, তাহলে নিশ্চয়ই তোমাকে খাতা কলম নিতে হবে, তাকে প্রদর্শন করতে হবে, শেষ পর্যন্ত তুমি খাতা বন্ধ করবে, তার নির্দিষ্ট জায়গায় রাখবে। এটাই সেই কাজটাই টার্মিনাল প্রতীক করে থাকে। আমরা আগে আরেকটু দেখি। আমরা ফ্লোচার্ট বা প্রপোজ চিত্র আমরা এখন দেখব বাস্তবে। আজকে যেটি চিত্রটি দেখব, তিনটে সংখ্যার যোগফল নির্ণয়ের একটি অ্যালগরিদম ও সাথে তার সমকক্ষ হচ্ছে ফ্লোচার্ট। আমরা অ্যালগরিদমটাকে দেখে নিই। অ্যালগরিদমে মোটামুটি 5টা অংশ থাকেই: শুরু, ইনপুট, প্রসেস, ফলাফল প্রদর্শন এবং শেষ। তাহলে শুরুটা আমি বলেছিলাম প্রান্তিক চিহ্ন বা উপবৃত্ত। এখানে আমার স্টার্ট, এই অংশে যেটি হয়ে থাকে সেটি হলো যে আমার প্রয়োজনীয় উপকরণ আমি এখানে সংযোজন করে থাকি। তার পরের অংশ যেটি সামান্তরিক, আমরা বলেছিলাম যেটি ইনপুট ও আউটপুট। এখানে আমি ইনপুট করছি, যেহেতু তিনটা সংখ্যা যোগ করার কথা বলা হয়েছে, সংখ্যা তিনটা আমি নিচ্ছি এখানে এ, বি ও সি। তারপরে আমরা যেটি দেখছি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি হয়? প্রসেস হয়। যোগ করতে বলছে সাম সমান, আমরা এখানে সামে কি হবে সেটা দেখেছি, সাম সমান এ যোগ বি যোগ সি। তারপরের অংশ এটি ফলাফল প্রদর্শন, দ্বিতীয় সামান্তরিক। এখানে যে যোগফলটা পেলাম এটি সেখানে দেখাবো। এরপরে আসছে টার্মিনাল প্রতীক বা এখানে তোমার উপবৃত্ত যেটি, সেটি এটা প্রোগ্রামটি শেষ করছে। আমরা আরো কিছু প্রোগ্রাম দেখি। প্রবাহ চিত্রে এবার দেখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। দেখি এখানে শুরু নিয়ে আমি আর বিস্তারিত বলছি না। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা নিশ্চয়ই জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে শুরুটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নিতে হয়। তাহলে কি করব আমি? তাহলে আগে দৈর্ঘ্য এবং প্রস্থ নেব। এখানে এল মানে লং আর ডাব্লিউ উইথ। প্রসেসে এই দুটা গুণ করলেই আমরা পেয়ে যাব এরিয়া। তাহলে এরিয়া সমান আমরা বলছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটা লেন্থ এন্ড উইথ যেটি বোঝানো হয়েছে। ক্ষেত্রফল প্রদর্শন আমরা প্রিন্ট এরিয়াতে যে আমি যে ক্ষেত্রফলটা পেলাম সেটা এখানে প্রিন্ট করে দেখাবো। তারপরে কি করব? আমি শেষ করব। আরো একটু দেখি আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখে নিই। শুরু, একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুই ভাবে করতে পারি। এখানে আমরা ভূমি গুণ উচ্চতা দিয়ে করব, যে কারণে ভূমি ও উচ্চতার মান নিয়ে নিব। আমরা রিড বলছি যে বেস এন্ড হাইট। এখানে বেস বলতে আমরা নিচের অংশ আমরা নিশ্চয়ই জানি, আর হাইট বলতে তার উচ্চতা, যদি এটি 3 কোণ আকারে যদি খাড়া করে রাখি। ক্ষেত্রফল আমরা যেভাবে পাই সেটি হলো, ক্ষেত্রফল পাই এরিয়া সমান আমরা জানি হাফ গুণ বেস গুণ হাইট, এটি বলে ক্ষেত্রফল পাবো। এরপরে কি করব? সামান্তরিকে আমরা ক্ষেত্রফল প্রদর্শন করব, তারপরে আমরা শেষ করব। এবার একটু দেখি দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, যেটা আমরা ডায়মন্ড ব্যবহার করেছি। এখানে ডায়মন্ড ব্যবহার হবে। দেখে নিই। শুরু, সংখ্যা দুটি গ্রহণ করছি, নাম্বার 1 নাম্বার 2। এখানে এসে আমরা তুলনা করছি। আমি বলছি যে প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যা হতে বড়? যদি আমার ফলাফল হ্যাঁ হয়, তাহলে আমার কাজ এখানে শেষ হবে, আমি আর যাব না। যদি হ্যাঁ হয়, তাহলে আমরা কি বলি? হ্যাঁ বললে আমরা বললাম প্রথম সংখ্যাটি বড়। তাহলে প্রথম সংখ্যাটি, যেহেতু প্রথম সংখ্যাটি ছাপতে চাওয়া হয়েছে, তাহলে আমরা এখানে
প্রথম সংখ্যাটি শেষ করে চাপে দিব। যদি না হয় তাহলে কি হবে? প্রথম সংখ্যাটি বড় না হলে নিশ্চয়ই দ্বিতীয় সংখ্যাটি বড় হবে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি একটা নয়ে যাবে। এটা আমি দ্বিতীয় সংখ্যাটি ছাপাবো এবং একটা ওই যে আমরা বৃত্ত দেখলাম যদি সংযুক্ত করে সেটা সংযুক্ত করে নিলাম এবং শেষ করলাম। তো এইভাবেই আমরা ফ্লোচার্ট আঁকবো। ফ্লোচার্ট আমার জানা মতে অনেক সুন্দর একটা ব্যবস্থা, যেটি অ্যালগরিদমের চেয়ে অনেক সহজ হবে। আমি ফ্লোচার্ট নিয়ে আরেকটু কথা তোমাদের সাথে নিশ্চয়ই বলি যে ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের ভিতর পার্থক্য। অ্যালগরিদম হচ্ছে যে পদ্ধতিতে কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে। আর ফ্লোচার্ট হচ্ছে সমস্যার সমাধানের ধাপসমূহকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে। অ্যালগরিদম হচ্ছে বর্ণনা নির্ভর আর ফ্লোচার্ট হচ্ছে চিত্র নির্ভর। অ্যালগরিদম প্রোগ্রাম বুঝতে সময় বেশি লাগে আর ফ্লোচার্ট প্রোগ্রাম বুঝতে সময় কম লাগে। 4 নম্বর হচ্ছে অ্যালগরিদমের প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায় না, আর ফ্লোচার্টে প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায়। 5 হচ্ছে প্রোগ্রামের ভুল ত্রুটি দূর করা কঠিন আর অ্যালগরিদমের ক্ষেত্রে, আর প্রোগ্রামের ক্ষেত্রে ভুল ত্রুটি দূর করা সহজ। তো অ্যালগরিদম যখন আমরা করব তখন আমাদের নিশ্চয় মনে রাখতে হবে যে আমরা কোনো বিশেষ ভাষার জন্য, শুধু নির্দিষ্ট কোনো ভাষার জন্য আমরা ফ্লোচার্ট করব না। ফ্লোচার্ট হবে উন্মুক্ত, যেটা সকল ভাষাতেই আমরা ব্যবহার করতে পারব। এটা আমাদের মনে রাখতে হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদের অংশগ্রহণ না থাকলে ক্লাস করতে কিন্তু আমাদের খুব ভালো লাগে না। যখন তোমরা ক্লাসটা দেখে মন্তব্য করবে, তখন আমরা বুঝতে পারবো যে তুমি কোন পর্যন্ত দেখলা আর কোনটা দেখনি। যে কারণে আমি আশা করব যে তোমরা নিশ্চয় ক্লাসটা দেখবে অবশ্যই এবং মন্তব্য করবে। কোনো জায়গায় না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানাবে, অথবা ফোন নাম্বার অনেকেই জানো আমার, সেখান থেকে জানাবে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আশা করি আগামী ক্লাসে তোমাদের সঙ্গ পাবো। আসসালামু আলাইকুম।